এই যে চিত্রকর্মটি দেখছেন এটার নাম দ্য অ্যারেস্ট অফ প্রিন্স দিপনেগরো। এটা এঁকেছিলেন ইন্দোনেশিয়ার খ্যাতিমান চিত্রশিল্পী রাদেন সালেহ শরীফ বোস্তামান। এই শিল্পী এবং তার আঁকা চিত্রকর্মগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার মহামূল্যবান সম্পদ। বিশেষ করে 1857 সালে আঁকা এই পেন্টিংটি ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামী নেতা দিপনেগরোকে নিয়ে আঁকা হয়েছিল, তাই এটা অনেক বেশি গুরুত্ব বহন করে এবং এই পেন্টিংটি ইন্দোনেশিয়ার জাতীয় জাদুঘরে খুব যত্ন এবং নিরাপত্তার সাথে সংরক্ষণ করা হচ্ছে। এবার এই ছেলেটিকে দেখুন, তার নাম পিকো। পিকো যে কোনো আর্ট বা ছবি হুবহু নকল করাই পারদর্শী। তবে বিশেষ এক কারণে পিকো এই রাদেন সালের আঁকা ঐতিহাসিক পেন্টিংটি জাল বানানোর চেষ্টা করে এবং হুবহু এটার কপি সে বানিয়েও ফেলেছিল। কিন্তু তারপর সে এক মরণ জ্বালায় ফেসে যায়। শুধু সে নয়, তার সাথে থাকা আরও 5 জন বন্ধু এক বিরাট ঝামেলায় পড়ে। এরপর শুরু হয় এক ধরপাকড়াও খেলা। পেন্টিং জাল করতে হবে, আসল পেন্টিংটি চুরিও করতে হবে। মজার ব্যাপার, এখানে চুরি একবার হয় না, চুরি হয় 2 বার। একবার চলন্ত রাস্তায় চুরির চেষ্টা করা হয়, আরেকবার চেষ্টা করা হয় সাবেক রাষ্ট্রপতির বাসভবনে। 6 জন মাস্টারমাইন্ড কলেজ শিক্ষার্থী অনৈতিক হলেও এরকম দুঃসাহসিক কাজ করারই সিদ্ধান্ত নিয়েছিল। আসুন আজ জানা যাক এই কলেজ শিক্ষার্থীগুলো কি এমন কারণে এই ঐতিহাসিক পেন্টিংটিকে জাল বানায়। পরে তারা কীরকম ঝামেলায় পড়েছিল, তারা কি আদৌ পরে চুরি করতে পেরেছে, আর চুরি 2 বার করা হয় কেন। গল্পের শেষে বেশ কিছু টুইস্ট রয়েছে, টুইস্টের সাথে রয়েছে ইমোশন, আর সবশেষে রয়েছে আত্মতৃপ্তি। তাহলে আর দেরি না করে চলুন 6 জন শিক্ষার্থীর এই মহা অভিযানে আমরাও সামিল হয়ে যাই। দেখি ইন্দোনেশিয়ার মহাসড়কে চুরি বাস্তবায়ন করা হয় কিভাবে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। মুভির শুরুতে দেখা যায় পিকো একটি অভিজাত পেন্টিং নকল করার কাজ করছে। তার কাছে উক্ত পেন্টিংয়ের খসড়া এবং পেপার কাটিং ছিল, আর এগুলো বুঝে শুনে মিলিয়ে পিকো অবিকল সেটার নকল বানাচ্ছে। কয়েকদিনের পরিশ্রম শেষে পেন্টিংটা কমপ্লিট হয়। এরপর পিকো আসল পেন্টিংয়ের মতো করে শিল্পীর স্বাক্ষরও এটার মধ্যে করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় একটি হলের নিলাম চলছে। নিলামে পিকোর কপি করা উক্ত পেন্টিংটি বিক্রি করা হচ্ছিল। এখানে এটা কপি পেন্টিং, কিন্তু দেখা যায় খুব জাঁকজমকভাবে এটা নিলাম করা হচ্ছে। নিলামে এটা 900 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি, যেটা বাংলাদেশি টাকা করলে দাঁড়ায় 64 লক্ষ টাকা, এই মূল্যে বিক্রয় করা হলো। উক্ত পেন্টিংটিকে এই বৃদ্ধ লোক নিলামে তুলেছিলেন। তিনি এই গল্পে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তবে এখন তার পরিচয় দেয়া যাচ্ছে না। গল্পের একটা পর্যায়ে গিয়ে তার সম্পর্কে জানা যাবে। তবে তার সাথে এই মহিলার নাম দিনি। এদিকে দেখা যায় পিকো একটি জেলখানায় এসেছে। এখানে তার প্রিয় বন্ধু ইউকাপ কল দেয়। সে বলে যে দিনই তাদেরকে প্রায় 3.5 লাখ টাকা পাঠিয়েছে, তবে টাকাগুলো ক্রিপ্টো আকারে পাঠানো হয়, অর্থাৎ ডিজিটাল মুদ্রায়। এখন ইউকাপ বলছে যে তারা কি ক্রিপ্টোর দাম বাড়া পর্যন্ত অপেক্ষা করবে, নাকি এখনই টাকা করে নিবে। পিকো বলে কলেজে তার টিউশন ফি দ্রুত দিতে হবে, তাই এখনই টাকা দরকার। পিকোর সবথেকে কাছের বন্ধু এই ইউকাপ। ইউকাপ অনলাইন দুনিয়ার নানা কাজে পারদর্শী। হ্যাকিং থেকে শুরু করে ক্রিপ্টো কেনা বেচা, এরকম নানা বৈধ অবৈধ নানা রকম কাজ সে করে থাকে। তাকে ব্যবসায়ীও বলা যায়, কারণ সে সময় সুযোগ অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রোডাক্ট বাজারে বিক্রিও করে থাকে। পিকো যে পেন্টিংগুলোকে জাল বানাতো, এগুলো বিক্রি করানোর কাজটাও করে থাকে ইউকাপ। কিছুক্ষণ আগে যে দিনী নামের মহিলা তাদেরকে টাকা পাঠিয়েছে, সে এরকম একজন ডিলার যে ইউকাপের মাধ্যমে পিকোর পেন্টিংগুলোকে কিনে নেয়। পিকো এবং ইউকাপ 2 বন্ধু এক বাসায় থাকত। দিনের কাজ শেষ করে পিকো বাসায় আসে। এরপর তারা 2 জন কথা বলছিল। এখানে 2টো বিষয় জানা যায়। এক, পিকোর একজন প্রেমিকা রয়েছে, তার নাম সারা। সে মার্শাল আর্ট অ্যাথলিট। কিন্তু পিকো তার কাজ আর বন্ধু ইউকাপকে নিয়ে এতই ব্যস্ত থাকে যে সে সারাকে খুব একটা সময় দিতে পারে না। যদিও পিকো কিছু সময় একান্তই সারার জন্য রাখত, তখন আবার দেখা যায় ইউকাপ সেখানে এসে তাদেরকে বিরক্ত করছে। দ্বিতীয় বিষয়, পিকো আজ জেলে তার বাবার সাথে দেখা করতে গিয়েছিল। তার বাবার নাম বুদ্ধিমান। বুদ্ধিমান অতীতে এক ব্যাংক ডাকাতি করে ধরা পড়েছিল। অতীতে সে বিভিন্ন রকম অবৈধ কর্মকাণ্ডে জড়িত থেকেছে, এজন্য সব মিলে তার 20 বছরের জেল হয়। কিন্তু পিকো সবসময় বলতো যে তার বাবার এত বড় সাজা প্রাপ্য নয়। আসলে বুদ্ধিমান তার কিছু সাথীদের পরিকল্পনায় ডাকাতি কাজগুলো করত, তবে এতে শুধু বুদ্ধিমানই ধরা পড়ে এবং তাকেই প্রধান আসামি করা হয়। তার সাথীরা চাইলে বুদ্ধিমানকে সাহায্য করতে পারত, তারা চাইলে ভালো উকিল নিয়োগ দিয়ে বুদ্ধিমানের সাজা কমাতে পারত, কিন্তু তারা এরকম কিছুই করেনি। উল্টো তারা সব টাকা পয়সা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। পিকো চাচ্ছিল সে তার বাবার কেসটা কোনোভাবে রিওপেন করবে, এরপর কিছু সাজা কমিয়ে নেবে। বাবাকে তার দরকার। এখানে তার বাবা জানায় তার একজন উকিল বন্ধু রয়েছে যে তার এই কেস রিওপেন করে তার সাজা কমাতে পারবে, সম্ভব হলে নাকি তাকে বের করেও আনতে পারবে। কিন্তু এজন্য উক্ত লোক সব মিলিয়ে 2 বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি দাবি করে, যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় 1.5 কোটি টাকা।
পিকো ওই টাকার ব্যাপারটা তার বন্ধু ইকপকে জানায়, বলে যে বাবার জন্য এত টাকা দরকার। তো এই সময় ইকপ পিকোকে একটা পেপার কাটিং দেখায়। সেখানে পিকোর বানানো নকল পেন্টিংটি 64 লক্ষ টাকায় বিক্রি হওয়ার কথা উল্লেখ ছিল। ইকপ বলে দিনি তাদেরকে দিয়েছে মাত্র 3 লক্ষ টাকা, অথচ পেন্টিংটি তার থেকে 20 গুণ মূল্যে বিক্রয় করা হয়। তাই ইকপ বলছে তারা এবার তাদের কাজের মূল্য বাড়িয়ে নিবে। এতে করে দিনের কাছে 3-4টা দামি পেন্টিংয়ের জাল কপি বিক্রি করতে পারলেই তাদের কাছে ভালো পরিমাণ টাকা চলে আসবে। তখন পিকোর বাবাকে জেল থেকে ছাড়িয়েও আনা সম্ভব। এদিকে দেখা যায় এক থানায় পুলিশ অফিসার সীতা এবং তার ঊর্ধ্বতন অফিসার আরমান একটি কেস নিয়ে কথা বলছে। সীতা জানায় আজও থানায় জাল পেন্টিং নিয়ে একটি রিপোর্ট ফাইল করা হলো। এই নিয়ে 2টি জাল পেন্টিংয়ের অভিযোগ পাওয়া যায়। জাদুঘর কর্তৃপক্ষ বলছে এই পেন্টিংগুলোর কোনটা আসল আর কোনটা নকল তারা পার্থক্যই করতে পারছেন না, এত নিখুঁতভাবে জাল কাজ করা হয়েছে। তাই তাদের এখন এগুলোকে পার্থক্যকারী গবেষক রাখা প্রয়োজন, যাকে বেলজিয়াম থেকে ভাড়ায় আনতে হবে। তবে কর্তৃপক্ষের কাছে এই পরিমাণ বাজেট নেই যে তারা বাইরে থেকে কোনো গবেষক আনতে পারবে। এজন্য পুলিশকে এই কেসটা দেখতে বলা হচ্ছে। অন্যদিকে এক গ্যারেজে দেখা যায় 2 ভাই একটি গাড়ি নিয়ে লুকিয়ে বেরোচ্ছে। এদের একজনের নাম হচ্ছে টুকটুক এবং অন্যজন হচ্ছে গোফার। এই 2 ভাই এই গ্যারেজেই কাজ করে। এ সময় সেখানে পিকো এসেছিল। তখন ছেলেগুলো জানায় তারা আজ রাতে কার রেসিংয়ের জন্য বেরোচ্ছে। তবে এটা তাদের বাবাকে ভুলেও জানানো যাবে না, এজন্য তাদের বাবা যখন ঘুমিয়ে আছে তখনই তারা গাড়ি নিয়ে বেরোচ্ছে। এরপর উক্ত 2 ভাই টুকটুক এবং গোফার ইন্দোনেশিয়ার ফাঁকা সড়কে রেসিং করছিল। আসলে ইন্দোনেশিয়ার বিশেষ কিছু জায়গা রয়েছে যেখানে আড়ালে এরকম রেসিংগুলো চালানো হয় এবং সাথে বাজি রাখারও ব্যবস্থা রয়েছে। এগুলো সম্পূর্ণ বেআইনি। এখানে টুকটুক একজন ভালো গাড়ি চালক ছিল, আর এই মেয়েটি হচ্ছে রেসিং পরিচালনাকারী কমিটির সদস্য। তার নাম ফেলা। ফেলা এসে গোফারকে লোভ দেখায় যে টুকটুক যেভাবে রেসিং করছে তাতে সে ম্যাচ জিতে যাবে, তাই গোফারকে আরও বড় বাজি লাগানো উচিত। তখন লোভে পড়ে গোফার তাদের মোট 21,000 টাকাই বাজি লাগিয়ে দেয়। টুকটুক অবশ্য এখানে জিতেই যাচ্ছিল, তবে হঠাৎ তার গাড়িতে একটা সমস্যা দেখা দেয়। এভাবে সর্বশেষ পর্যায়ে সে দেখা যায় সে রেসিংয়ে হেরে গিয়েছে। পরবর্তীতে গোফার টুকটুককে জানায় যে ফেলা তাকে ট্রিক করেছিল। সে লোভ দেখায় এবং গোফারও তাতে সায় দিয়ে 21,000 টাকা হেরে গেছে। এদিকে পরের বিকালে পিকো এবং ইকপ দিনির সাথে দেখা করতে এসেছিল। দিনি একটি ভালো বেতনের পেশা কর্মরত রয়েছে, কিন্তু তারপরও সে আড়ালে গিয়ে বিভিন্ন চিত্রকর্মের জাল কপি বানিয়ে নেয় এবং সেগুলো দেশে বিদেশে বিক্রির ব্যবস্থাও করে ভালো অর্থ কামায়। ইকপরা এখানে বলে যে তারা এবার নতুন কাজ আগের মূল্যে করবে না, তাদেরকে এবার ভালো দাম দিতে হবে। দিনি পরে তাদেরকে জাদুঘরের বেশ কিছু চিত্রকর্ম দেখায় এবং তারপর সে বলে তাদেরকে এবার একটি বিশেষ পেন্টিং জাল করতে হবে। পেন্টিংটি হলো দ্য অ্যারেস্ট অফ প্রিন্স দিপনেগরো। এই নামটা শুনেই পিকো আটকে ওঠে, কারণ এই পেন্টিং যেমন মূল্যবান ঠিক তেমনি এটি আবার এই মুহূর্তে জাদুঘরেও নেই। এটি রয়েছে বর্তমান রাষ্ট্রপতির বাসভবনে। এরকম কোনো কিছু জাল করে ধরা পড়লে জেল তো হবেই এবং সাথে চারদিকে তাদের বদনাম ছড়িয়ে পড়বে। পিকো তাই সরাসরি না করে দেয়, কিন্তু দিনি জানায় যে সেই কাজে পিকোদেরকে 1 বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি দিবে। তখন ইকপ আবার সরাসরি এই একটা কাজ করার জন্যই 1 বিলিয়ন নয় 2 বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি অর্থাৎ প্রায় 1.5 কোটি টাকা দাবি করে। বেশ খানিক ভাবার পর দিনি রাজি হয়, তবে পেন্টিংটি হতে হবে আসলের মতো নিখুঁত। বাবার কথা চিন্তা করে পিকো এই কাজে সায় দিয়েছিল। এরপর ইকপরা বাসায় এসে এই পেন্টিং নিয়ে তদন্ত করছে। পিকো জানায় এই পেন্টিংটি রাদেন সালের হাতে আঁকা শ্রেষ্ঠ চিত্রকর্ম। তিনি 7 থেকে 8 প্রকার রং তৈরি করে জটিল প্রক্রিয়ায় পেন্টিংটি এঁকেছিলেন। পেন্টিংয়ে ইন্দোনেশিয়ার ইতিহাস বর্ণনা করা হয়। ইন্দোনেশিয়ার জাতীয় নায়কখ্যাত প্রিন্স দিপনেগরো ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামে সর্বপ্রথম এবং মুখ্য ভূমিকা রেখেছিলেন। তখন ডাচ শাসন চলছিল ইন্দোনেশিয়ায় এবং একটা পর্যায়ে ডাচ কর্তৃক দিপনেগরোকে গ্রেপ্তার করা হয়। আর এই গ্রেপ্তারের সময়টি সালে তার পেন্টিং এঁকেছিলেন। পেন্টিং এঁকে তিনি এই গ্রেপ্তারের বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদও জানান। এই চিত্র ইতিহাসের সাক্ষী, তাই এটিকে সম্মান জানিয়ে রাষ্ট্রপতি ভবনে রাখা হয়েছে। পিকোর এখানে প্রশ্ন হলো এরকম একটা পেন্টিং তিনি কেন জাল করাতে চাইছে। তখন ইকপ বলে যে এটা জানা তাদের বিষয় না, তারা টাকা পেলেই হলো। ইকপ এও বলে সে আগামীকাল উক্ত পেন্টিংয়ের কাঠামোগত তথ্যগুলো, মানে পেন্টিংয়ের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি, এরকম তথ্য সে জার্মানির সার্ভার হ্যাক করে এনে দেবে এবং পরের সকালে এগুলো নিয়ে ইকপ পিকোর কাছে হাজির হয়। রাতে পিকো স্যারকে জানায় সে তাকে কয়েকদিন একদমই সময় দিতে পারবেন না। এ সময় সে কলেজের একটা প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ত থাকবে। স্যার একটু রেগে গিয়েছিল, তবে সে মেনে নেয়। এরপর এই রাত থেকেই পিকো তার পেন্টিংয়ের কাজ শুরু করে। নানা মৌলিক রঙের সংমিশ্রণ ঘটিয়ে শত মানুষের অবয়ব আঁকা হয়। বেশ কয়েকদিনের অক্লান্ত পরিশ্রম শেষে পেন্টিংটি মোটামুটি তৈরি হয়েছিল। চিত্র হয়ে গেছে, কিন্তু এটাকে এখন আসলের মতো নিখুঁত করা দরকার।
আসল চিত্রকর্মটির বয়স 150 বছরেরও বেশি, তাই ছবিতে একটা পুরনো ভাব আছে। সময়ের সাথে সাথে পেন্টিংয়ের কাগজে ফাটা দাগ এবং কিছু প্যাটার্ন তৈরি হতে দেখা যায়। ঠিক এই ব্যাপারটাই তৈরি করতে হলে তাদেরকে তাদের পেন্টিংয়ে হিট দিতে হবে। তবে এত বিশাল পেন্টিংয়ে হিট দেওয়ার জন্য বিশেষ কোনো হিটার তাদের কাছে ছিল না। এই ব্যাপারটা সমাধান করে ইউকাপ। সে গোফারকে তলব করে। গোফার একজন দক্ষ মেকানিক ছিল। সে বেশ কিছু যন্ত্র ব্যবহার করে এরকমই একটি হিটার বানিয়ে দেয়। এরপরে হিটারের নিচে পিকোরা তাদের পেন্টিংটি রাখে। কয়েলের তীক্ষ্ণ তারে পেন্টিংয়ের উপর খারাপভাবে তাপ পড়ছিল। এভাবে 4 ঘন্টা রাখা হয়। সকালে তারা দেখে পেন্টিংয়ের আবরণ পাল্টে গেছে। এটা দেখে এখন প্রাচীন মনে হয়। ফাটা দাগ এবং প্যাটার্ন দুটো এখানে রয়েছে। এটি একটি পারফেক্ট জালকৃত পেন্টিং। এর জন্য তারা খুশি, আনন্দ করছিল। ঠিক এই সময় সেখানে সারা আসে। সারা এসব দেখে বুঝে যায় পিকো তাহলে কি প্রজেক্টে এতদিন ছিল। সারা অনেক রেগে আছে, কারণ একে তো এত বড় জালিয়াতি কাজ, তার মধ্যে সে তার প্রেমিকা হয়ে এসবের কিছুই জানে না। তখন পিকো সবগুলো ব্যাপার খুলে বলে যে টাকাটা কেন দরকার, আর এই একমাত্র জাল কাজটা করতে পারলে তাদেরকে পরবর্তীতে আর এরকম কোনো কাজ করতে হবে না। হঠাৎ ইউকাপ বলে ওঠে তাদেরকে এখনই এই পেন্টিং নিয়ে গিয়ে দিনিকে দিয়ে আসতে হবে, এখনই ডেলিভারির সময়। তখন আবার তাদের সাথে সারাও যায়। রাতে দিনি তার বিশাল দলবল নিয়ে পিকোদের কাছে এসেছিল। অবস্থা দেখে পিকোরা বেশ চিন্তিত হয়। এরপর দিনি গাড়ি থেকে নেমে উক্ত পেন্টিংটি চেক করে দেখছে। তিনি পেন্টিং দেখে অবাক, এটা নিখুঁত হয়েছে। এরপর পাশের একটি গাড়ি থেকে এক কোটস্যুট পরিহিত লোক বের হন। এই লোকটিকে দেখে পিকোরা হতভম্ব হয়ে গিয়েছিল। গল্পের একদম শুরুতে এই লোকটিকেই নিলামে দেখা যায়। সে তখন দিনির মাধ্যমে পিকোরি অন্য আরেকটি পেন্টিং নিলাম করাচ্ছিল। এই লোকটি হচ্ছে ইন্দোনেশিয়ার সাবেক রাষ্ট্রপতি পারমাতি। তিনিও এসে এই পেন্টিংটি খতিয়ে দেখছেন। মূলত এটি তারই কেনার কথা, কিন্তু টাকা দেওয়ার বেলায় তিনি বলছেন পিকোদের জন্য অন্য আরেক অফার রয়েছে এবং এটা তাদেরকে করতেই হবে। করতে পারলে তারা পাবে 17 বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি, যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে 12 কোটিরও অধিক। কাজটি হলো রাদেন সালের এই নকল পেন্টিংটিকে আসল পেন্টিংয়ের সাথে বদলাতে হবে, যেটা এখন রয়েছে বর্তমান রাষ্ট্রপতি বাসভবনে। সহজ কথায় পিকোদেরকে তাদের এই জাল পেন্টিংটি রাষ্ট্রপতি ভবনে থাকা আসল পেন্টিংয়ের সাথে বদলিয়ে সেটা চুরি করে আনতে হবে। সাবেক রাষ্ট্রপতি পারমাতি এখন এই আসল পেন্টিংটি পেতে চায়। এটা শুনে পিকোরা বলে তারা শুধু কলেজ শিক্ষার্থী মাত্র, টাকার জন্য তারা এই জালিয়াতি কাজটা করছে, কিন্তু এত ভয়ানক চুরি কাজ তারা কখনোই করতে পারবেন না। কিন্তু পারমাদি বলেন তাদেরকে এটা করতেই হবে। পারমাদি পিকোকে তার বাবার জেলখানার ফুটেজ দেখান। তিনি বলেন হয় পিকোর এই কাজটা করে দিবে, নয়তো পারমাদির লোকরা তার বাবাকে জেলখানায় মেরে ফেলবে। পারমাদি বলেন আজ থেকে ঠিক 3 সপ্তাহ পর রাষ্ট্রপতি ভবন থেকে আসল পেন্টিংটি প্রদর্শনীর জন্য জাদুঘরে পাঠানো হবে। তো পিকোদের উচিত এই পাঠানোর সময় রাস্তা থেকে পেন্টিংটি চুরি করা। পারমাদি তাদের এই পরিকল্পনা বাস্তবায়নে আপাতত 3.5 লাখ টাকা দেন। এরপর তিনি ইউকাপদেরকে একটি টিম গঠন করার জন্য বলেন। এরপর তিনি চলে যান। আপনি কি অডিও বুক শোনেন বা কখনো শুনেছেন বাংলাদেশের কোনো অডিও বুক প্ল্যাটফর্মের নাম? উত্তর হ্যাঁ হোক বা না। আজ আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের সর্ববৃহৎ অডিও বুক প্ল্যাটফর্ম কাব্যিক সম্পর্কে। ব্যস্ততায় যারা বই পড়তে পারেন না কিংবা চড়া মূল্যের কারণে বই কিনতে গিয়ে ফেরত আসতে হয়েছে, তাদের জন্য সুলভ মূল্যে কাব্যিক অডিও বুকে রয়েছে হাজারো বইয়ের অডিওর সমাহার। ড্রামা, হরর, অ্যাডভেঞ্চার, একাডেমিক, মোটিভেশনাল, বাচ্চাদের কন্টেন্ট থেকে শুরু করে ধর্মীয় অসংখ্য কন্টেন্ট ও বই। ইতিমধ্যেই আগের ভিডিওতে কাব্যিক নিয়ে কথা বলার পর আপনাদের অবিশ্বাস্য সাড়া পেয়েছে কাব্যিক। তবে আপনাদের অভিযোগ ছিল অটোমেটিক সাবস্ক্রিপশনে মাস শেষে বিকাশ থেকে অটোমেটিক চার্জ করার বিষয়টি। এই সমস্যা সমাধানে আরও সাশ্রয়ী মূল্যে কাব্যিকে রয়েছে 6 মাস এবং 1 বছরের জন্য সাবস্ক্রিপশন প্যাকেজ, যেখানে বিজ্ঞাপনের কোনো রকম ঝামেলা ছাড়াই সকল প্রিমিয়াম কন্টেন্ট 6 মাস বা 1 বছরের জন্য নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন। আর এই 2 প্যাকেজে আমার চ্যানেলের দর্শকদের জন্য রয়েছে আরও বিশেষ অফার। ঈদের আনন্দকে সামনে রেখে বিকাশ পেমেন্টে AF45 প্রোমোকোড ব্যবহারে অর্ধবার্ষিক এবং বার্ষিক প্যাকেজে পাচ্ছেন 45% ডিসকাউন্ট। অর্থাৎ অর্ধবার্ষিক প্যাকেজ 349 টাকার পরিবর্তে মাত্র 180 টাকা এবং বার্ষিক প্যাকেজ 599 টাকার পরিবর্তে মাত্র 320 টাকা। তাই আর দেরি না করে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কাব্যিক অডিও বুক অ্যাপ। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে। এই ঘটনার পর ইউকাপদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। কাজটা দিয়েছে সাবেক রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তাদের নেই। এখানে পিকো সব থেকে বেশি ভেঙে পড়েছিল, কারণ এটা না করলে সবার আগে আঘাত পড়বে তার বাবার উপর। সারা এসে সেও এখন এখানে ফেসে গেছে। আর সবথেকে বড় কথা, তারা এরকম অকল্পনীয় চুরি করবে কিভাবে?
এরপর ইউকাপ বোর্ডের মধ্যে এই কাজটা করা বা না করা নিয়ে একটি কলাম বানায়, মানে করলে এবং না করলে কি লাভ বা ক্ষতি হবে। এগুলো দেখে তারা সিদ্ধান্ত নেয় তারাই চুরি করবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর এই কাজ করে তারা যদি বেঁচে যায় তাহলে তো হয়েই গেল, তখন তারা বড় অঙ্কের টাকাটাও পাচ্ছে। এরপর তারা এই দুঃসাহসিক কাজের পরিকল্পনা শুরু করে। পারমাদি তাদেরকে টাকার পাশাপাশি একটি ফাইলও দিয়েছিল। ফাইলে তিনি উক্ত চুরির একটা খসড়া পরিকল্পনা লিখে দিয়েছেন। পেন্টিংটি তখনই অদল বদল করতে হবে যখন এটা রাষ্ট্রপতি ভবন থেকে জাদুঘরে নিয়ে যাওয়া হবে। এই পেন্টিং প্রতি বছর জাদুঘরে প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয় এবং এই নিয়ে যাওয়ার কাজটা 12 বছর ধরে একটি লজিস্টিক কোম্পানি করে থাকে, যার নাম সেনাপতি এক্সপ্রেস। তবে এই কোম্পানি কীরকম গাড়ি করে কোন পথ ধরে রাষ্ট্রপতি ভবন থেকে জাদুঘর পর্যন্ত পেন্টিংটি নিয়ে যায় এগুলোর তথ্য ফাইলে ছিল না। এজন্য ইউকাপ নেট ঘেটে উক্ত কোম্পানির বেশ কিছু তথ্য বের করে নেয়। সে এও বলে তাকে পারমাদির দেয়া খসড়া পরিকল্পনাটা ভালো করে গবেষণা করতে হবে, এতে তাদের পরিকল্পনা হবে আরও সূক্ষ্ম এবং কাজটা তখন খুব একটা বেশি কঠিন হবে না। এসব তদন্তে কোম্পানিটির গাড়ির ব্যাপারে এবং সেটা কোন রুট দিয়ে যাবে এগুলোর কিছু তথ্য পাওয়া যায়। ইউকাপ বলে গাড়িটি যে পথ ধরে যাবে সেখানে ট্রাফিকের অবস্থা বুঝতে হবে। রাস্তায় অবশ্যই বেশ কিছু পয়েন্ট পাওয়া যাবে যেখানে ক্যামেরা থাকবে না, পুলিশ কম থাকবে। ঠিক এরকমই একটা পয়েন্ট বাছাই করে তাদেরকে অদল বদলের কাজটা করতে হবে। ইউকাপ এও বলে তাদেরকে একজন দুঃসাহসিক গাড়ি চালক এবং পাশাপাশি একজন দক্ষ মেকানিকেরও প্রয়োজন। এটা শোনা মাত্রই পিকো বেরিয়ে যায়। পিকো সরাসরি গ্যারেজে এসেছিল। সে এসে দুই ভাই টুকটুক এবং গোফারকে বলছে তাদের কি টাকা প্রয়োজন, যদি টাকা কামাতে চায় তাহলে তারা পিকোর সাথে আসুক। পরে পিকো তাদেরকে পুরো ব্যাপারটা খুলে বললে। সে টুকটুককে গাড়ি চালক এবং গোফারকে মেকানিক হিসেবে এই পরিকল্পনায় নিতে চাচ্ছিল। কাজ সফল হলে তারা দুইজন 3 বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি করে পাবে। গোফারদের একটি নিজস্ব বড় গ্যারেজদের স্বপ্ন ছিল। এই ইচ্ছেটার জন্য তারা খুশি নিয়ে এই কাজে রাজি হয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা। ইউকাপ জানায় যে ওই পেন্টিং ডেলিভারি কোম্পানির একদম বর্তমান সময়ের কোনো তথ্য নেটে পাওয়া যাচ্ছে না। মানে তারা যে এবার কীরকম গাড়ি ব্যবহার করবে, কখন এবং কোন পথ দিয়ে যাবে এগুলোর লেটেস্ট কোনো তথ্য নেটে নেই। না থাকে স্বাভাবিক, এগুলো টপ সিক্রেট বিষয়। তো এজন্য পিকোরা একদম নিশ্চিত না হয়ে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারছেন না। এ সময় ইউকাপ বলে তার কাছে একটা সহজ বুদ্ধি রয়েছে। যেহেতু ডেলিভারি কোম্পানির তথ্য নেটে নেই, তাই তারা সরাসরি ডেলিভারি কোম্পানিতেই যাবে। এরপর সেখান থেকে তথ্য চুরি করে নিতে পারলেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। পরের রাতেই তারা উক্ত কোম্পানিতে এসেছিল। তারা ডাকাতের মতো সেজে এসেছে, সাথে রয়েছে নকল পিস্তল এবং মুখোশ। এখানে কোম্পানির একাধিক মডেলের বেশ কিছু গাড়ি ছিল। এরপর কায়দা করে ইউকাপরা অফিস রুমের তালা খুলে ভিতরে প্রবেশ করে। তারপর রিপোর্টগুলো খোঁজা হচ্ছে। একটা পর্যায়ে তারা অফিস স্টাফের তথ্য পেয়ে যায় এবং এই মাসে তাদের কী কী ডেলিভারি রয়েছে এগুলোর তথ্য এখানে ছিল। কিন্তু এদিকে হুট করে একসময় একজন গার্ড অফিসের দিকে এগিয়ে আসে। ইউকাপরা লুকানোর চেষ্টা করছিল, কিন্তু গার্ড তাদেরকে দেখে ফেলেছে। চারদিকে শোরগোল পড়ে যায়। তবে বিশাল আকারের গ্যারেজ হওয়ায় ইউকাপদেরকে ধরা যাচ্ছে না। কিন্তু এক পর্যায়ে গোফার গার্ডদের কাছে ধরা পড়ে। তার নকল পিস্তল কাজ করছিল না, তবে সারা এসে ব্যাপারটা সামলিয়ে নেয়, কারণ সে ছিল মার্শাল আর্ট অ্যাথলিট। যাই হোক, এভাবে নানা ঘুরিয়ে পেঁচিয়ে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। তবে তাদের এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আর এছাড়া গার্ডরা কিন্তু চুরির ব্যাপারটা বুঝেও ফেলেছে। এই ব্যাপারে সবাই ইউকাপকে দোষ দিচ্ছিল, কারণ সে সবকিছু অনলাইন দুনিয়ার মতো সহজ মনে করে, তাই তার পরিকল্পনাগুলো হয় এরকম। এজন্য তাদের টিমে এমন কাউকে দরকার যে হবে ধূর্ত, তার জ্ঞান হবে বাস্তবমুখী এবং তার যদি বিভিন্ন পর্যায়ের লোকজনদের সাথে কন্ট্যাক্ট থাকে তাহলে আরও ভালো হয়। তো এ বিষয়ে ইউকাপ বলে সে একজনকে জানে যার পরিবার ক্ষমতাধর এবং সে চালাক ও বাস্তবমুখী। এরপর ইউকাপ একটি অবৈধ পোকার ক্লাবে আসে। এখানে একটি মেয়ে পোকার খেলা এক এক করে সবাইকে হারিয়ে দিচ্ছিল। এই মেয়েটি সেই কার রেসিং কমিটির সদস্য, তার নাম ছিল ফিলা। ইউকাপ এসে ফিলাকে ট্রিক করে। এখানে ফিলা এমন এক মেয়ে ছিল যার পরিবারে ধন দৌলতের অভাব নেই, কিন্তু তার অ্যাডভেঞ্চার থ্রিল এই বিষয়গুলো খুবই পছন্দ। তো এই অ্যাডভেঞ্চারের সূত্র ধরে ইউকাপ ফিলাকে তাদের পরিকল্পনায় সামিল হওয়ার জন্য বলে। চুরির বিষয়টা শোনা মাত্রই ফিলা রাজি হয়েছিল। এরপর ফিলাকে নিয়ে এসে ইউকাপ সবার সাথে একত্র হয়। কিন্তু ফিলাকে দেখা মাত্রই গোফাররা রেগে গিয়েছিল। তারা টিমেই থাকতে চায় না, কারণ এই মেয়ে তাদেরকে বহুবার ট্রিক করে বাজিতে হারিয়েছে। যাই হোক, যেহেতু এই মিশন বাজিমাত করলে তারা প্রত্যেকে বড় অঙ্কের টাকা পাবে, তাই সবকিছু ভুলে গিয়ে তারা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর ফিলা তাদের পুরো পরিকল্পনাটা দেখে। সে বলছিল এভাবে ডেলিভারি কোম্পানি থেকে তাদের তথ্য নিয়ে আসা উচিত হয়নি। যেহেতু গার্ড দেখে ফেলেছে, তারা কিন্তু তথ্যগুলো পরিবর্তন করে দিতে পারে। তখন আসলেই কোন গাড়ি পেন্টিং নিয়ে যাবে এটা বোঝা অসম্ভব। ফিলা বুদ্ধি দেয় তারা তাদের টিমের 2 জনকেই ওই কোম্পানিতে চাকরি পাইয়ে দিবে।
এতে করে তাদের মাধ্যমে একদম শেষ মুহূর্তের তথ্য পাওয়া সম্ভব। তো এই কোম্পানিতে স্টাফ হিসেবে জয়েন করার জন্য টুকটুক এবং গোফারকে নির্বাচন করা হয়। আর এটার জন্য পিকো তাদের একটি উচ্চমানের জাল সার্টিফিকেটও তৈরি করে দিয়েছিল। ফেলার উচ্চ পর্যায়ের কিছু লোকের সাথে সাক্ষাৎ রয়েছে, তো এই লোক এবং সার্টিফিকেটের মাধ্যমে গোফারদের চাকরি হয়। পরে গোফার এই কোম্পানির একটি গাড়ি পিকোদের দেখাতে এনেছিল। পিকো এটার মতো করে ঠিক অন্য একটি গাড়ি ডিজাইন করতে থাকে। এদিকে টুকটুক আড়ালে কোম্পানির বেশ কিছু তথ্য ইকপকে পাঠিয়ে দেয়। ইকপ এগুলো গবেষণা করে টুকে রাখছিল। একসময় তারা জানতে পারে পেন্টিংটি পৌঁছানোর দায়িত্ব কোন চালককে দেয়া হয়েছে। এবার এই চালককে ট্রিক করার পাল্লা। টুকটুক উক্ত গাড়ি চালকের সাথে ঘনিষ্ঠ হয়। চালকটি হতাশ যে সে এখানে কোনো ছুটিই পাচ্ছে না। তার খুব শখ ছিল সে এবার তার পরিবারকে নিয়ে একটি ভ্রমণে যাবে। এই ব্যাপারটা শোনা মাত্রই টুকটুক বলে ওঠে সে এবার এক মেলায় এক ভ্রমণের টিকিট জিতেছে, কিন্তু এটা একটি পারিবারিক ভ্রমণ, তাই সে যেতে চায় না। তবে লোকটি চাইলে তার পরিবার নিয়ে ঘুরে আসতে পারে। লোকটি এখানে রাজি হয় আর ভ্রমণের তারিখ দেওয়া হয় 22শে জানুয়ারি। এই তারিখটাই পেন্টিং হস্তান্তর করার তারিখ, এবং এই দিনে লোকটির পরিবর্তে ডিউটি করবে টুকটুক। অন্যদিকে থানায় অফিসার আরমান এসে সীতাকে বলে তাদেরকে একটি মূল্যবান জাতীয় সম্পদ গার্ড দেওয়ার ডিউটি দেওয়া হয়েছে। সীতা দেখে সম্পদটি হচ্ছে রাজেন সালের পেন্টিং। 22শে জানুয়ারি এটা হস্তান্তর করা হবে। এটাকে গার্ড দেওয়া বিষয়ে তার একটা মিটিংও বসায়। অন্যদিকে পিকো টুকটুক এবং গোফারকে তার ডিজাইন করা গাড়িটি দেখাতে নিয়ে আসে। পিকো ডেলিভারি কোম্পানির মতো করে হুবহু একটি গাড়ি ডিজাইন করেছিল। এই গাড়িটা দিয়ে গোফারদের আসল পেন্টিং থাকা গাড়িটা অদল বদল করতে হবে। রাতে ইউকপ এবং ফেলা কথা বলছিল। এখানে জানা যায় ডেলিভারি পথের একটা পয়েন্টে টানেল রয়েছে। গোফারদের গাড়ি এই টানেল হয়ে জাদুঘরে যাবে। তো যখন গোফাররা উক্ত টানেলে প্রবেশ করবে তখনই পিকোর গাড়ি এসে আসল গাড়ির সাথে পরিবর্তন হয়ে যাবে। এভাবেই সহজে পেন্টিংটা চুরি করা সম্ভব। এবার চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন 22শে জানুয়ারি। গোফাররা তাদের গাড়ি নিয়ে রাষ্ট্রপতি ভবনে আসে। এরপর সেখান থেকে পেন্টিংটি সংগ্রহ করা হয়। এদিকে পিকোরাও তাদের গাড়ি নিয়ে প্রস্তুত। পাশাপাশি ইকপ সড়কের নেটওয়ার্ক সার্ভারে তার সিস্টেম কানেক্ট করে নেয়। এরপর সে সড়কের আইপি ক্যাম্পগুলো হ্যাক করে সব মনিটরিং করছিল। ইকপ নির্দেশনা দিবে, বাকিরা সেই অনুযায়ী কাজ করবে। অন্যদিকে ফিলাকে দেখা যায় সে উক্ত টানেলের কাছাকাছি রাস্তায় রয়েছে। সে টানেল পার করে কিছু সামনে এগিয়ে যায়। এরপর সে তার গাড়িতে থাকা ধোঁয়া স্প্রে যন্ত্রটি অন করে দিয়েছিল। এই জিনিসটা তার গাড়িতে গোফার ফিট করে দিয়েছে। ফিলার গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এরপর সে তার গাড়ি সড়কের মাঝ বরাবর রেখে দেয়। ফিলা বের হয়ে অভিনয় করছিল যে তার গাড়ি নষ্ট হয়ে গেছে। এতে টানেল থেকে সামনের এলাকা পুরো জ্যাম হয়ে যায়। এ সময় গোফারদের গাড়ি টানেলের দিকে যাচ্ছে, কিন্তু সামনে যেহেতু জ্যাম তাই তারা দ্রুত এগোতে পারবে না। গোফাররা তাদের গাড়ি একটু ধীরে চালায়, এতে তাদের সামনে থাকা পুলিশ বাইকগুলো দূরে চলে গিয়েছিল। এভাবেই গোফাররা টানেলে প্রবেশ করে। এদিকে পিকোরাও টানেলের কাছাকাছি চলে এসেছিল। এ সময় আবার সেখানে পুলিশ অফিসার আরমানদেরকে দেখা যায়, এবং তারা এসেই লক্ষ্য করেছে একই কোম্পানির 2 গাড়ি টানেলে যাচ্ছে। ব্যাপারটা সন্দেহজনক। এদিকে পিকোরা ধীরে ধীরে টানেলে ঢুকে যায়, এবং এরপর তারা গোফারদের গাড়ির কাছাকাছি যাচ্ছিল। ভিতরে সকল গাড়ি একটি জায়গায় এসে থেমে আছে। এখানে পিকোদের কাজ হলো তারা কায়দা করে গাড়ির অবস্থান পরিবর্তন করে নিবে। গোফাররা নিবে পিকোদের গাড়ি আর পিকোরা নিবে গোফারদের। কিন্তু পিকোরা যখনই গোফারদের গাড়ির পাশে যেতে চায় সেই মুহূর্তে পুলিশ এসে ধাক্কা দিয়েছিল। পুলিশ পিকোদেরকে গাড়ি থেকে নামতে বলছে। পরিস্থিতি মুহূর্তেই বেসামাল। ইকপ দ্রুত তাদের মিশন থামিয়ে দেয়। সে সবাইকে পালাতে বলছিল। এদিকে ফেলাকেও কিছু ট্রাফিক পুলিশ আটক করেছে, তাকেও সন্দেহ করা হয়। ফেলাকে বাঁচাতে ইকপ দ্রুত তার দিকে এগিয়ে যায়। অন্যদিকে টানেলে গোফার এবং পিকোরা তাদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু টানেল জ্যাম থাকায় সুবিধা হচ্ছে না। এখানে পুলিশ সবই বুঝতে পেরেছে, কিন্তু টানেলে এত পরিমাণ ভিড় যে তারা পিকোদেরকে সরাসরি আটক করতে পারছিল না। একটা সময় ভিড় কাটিয়ে গোফার এবং পিকো উভয় গাড়ি নিয়ে বের হয়ে যায়, তবে তাদের পিছনে পুলিশ লেগে গিয়েছে। গোফাররা দ্রুত পালিয়ে যাচ্ছিল, কিন্তু 4 রাস্তার মোড়ে 2 দিক থেকে পুলিশের গাড়ি ঘিরে ফেলে তাদেরকে ধাক্কা দেয়। এখানে পিকোরাও আটক হয়েছিল। এ সময় আর কোনো উপায় না পেয়ে তারা সবাই গাড়ি থেকে নেমে পালাতে থাকে। সবাই বিচ্ছিন্নভাবে পালাচ্ছে। এখানে পুলিশের সাথে তাদের প্রত্যেকের আলাদাভাবে চেজিং চললে। পিকো, সারা এবং গোফার এই 3 জন পালাতে পেরেছে, কিন্তু টুকটুক পুলিশের হাতে আটক হয়। যারা পালিয়েছিল তাদেরকে পুলিশ ভালো রকম ধাওয়া করে। পিকোকে ধাওয়া করছিল অফিসার আরমান, সারাকে অফিসার সীতা, কিন্তু তারা পথের নানা মোড় ঘুরিয়ে শেষে পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হয়। এখানে 3 জন পালাতে পেরেছে, আর অন্যদিকে ইউকাপ ফ্লাকে ট্রাফিক থেকে ছাড়িয়ে বেরোতে পেরেছিল। তারাও বেঁচে গেছে। রাতে পিকো লুকিয়ে তার গ্যারেজে আসে। এখানে গোফার এবং সারা তার জন্য অপেক্ষা করছিল। বিশেষ করে এখানে সারা খুবই ভয় পেয়েছে। তারা পালিয়ে এসেছে সত্য, কিন্তু কতক্ষণ এভাবে লুকিয়ে থাকতে পারবে তাও জানা।
আর বড় কথা, টুকটুক কিন্তু রক্ষা পায়নি সে থানায়। টুকটুককে পুলিশে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে তার কোনো বন্ধুরই নাম নিচ্ছে না, সে আসলে কোনো কথাই বলছিল না। এদিকে ইউকাব এবং ফেলা একটি বাসায় লুকিয়ে আছে। ফেলা বলে তার একটা সন্দেহ হচ্ছে, পারমাদি তাদের যে খসড়া পরিকল্পনাটা দিয়েছিল সেখানে বলা ছিল যে কোম্পানি গাড়ির সামনে পুলিশ থাকবে, কিন্তু দূর থেকে যে অন্য পুলিশি গাড়ি সব নজর রেখেছে এরকম কিছু তো পরিকল্পনায় ছিল না। পারমাদি তার পরিকল্পনায় এগুলো উল্লেখ করেনি কেন? তিনি সাবেক রাষ্ট্রপতি, তিনি এগুলো সবই জানতেন। পুলিশরা ঘটনাস্থলের দুটি গাড়িকেই জব্দ করেছিল, আর দুই গাড়িতে একই দেখতে দুটি পেন্টিং পাওয়া যায়। পুলিশরা এতে বুঝতে পারছিল না কোনটা আসল। তখন জাদুঘরে যোগাযোগ করা হলে তারা বলে তারা জাদুঘরের পরিচালককে পাঠাচ্ছে, সে এসে খতিয়ে দেখবে কোনটা আসল। এরপর যাকে পাঠানো হয়েছিল সে হচ্ছে এই ব্যক্তি, দিনী জাদুঘরের পরিচালক হিসেবে তার কাজ জাদুঘরের সুরক্ষা নিশ্চিত করা, অথচ সেই জাদুঘরের বিভিন্ন মূল্যবান সম্পদ জাল বানাতে দেয়। আর এই কাজে তার সবথেকে বড় ক্রেতা এবং সহযোগী হচ্ছে পারমাদি। তো এখানে দিনী এসে পেন্টিংগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। এরপর একটিতে সে রেডমার্ক দিয়ে বলে এটা আসল। এখন আসলটি জাদুঘরে রাখা হবে আর নকলটি দিনী নিয়ে যাচ্ছে। এটা নিয়ে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় নষ্ট করা হবে। টুইস্ট এখানেই যে দিনী নকল পেন্টিংটিকে রেডমার্ক করেছিল, আর আসল পেন্টিংটি সে নকল বলে তার সাথে নিয়ে যাচ্ছে। এটা এখন সে পারমাদিকে দিবে। অর্থাৎ পারমাদি একটা চাল চেলে রেখেছিল, সেই ইউকাবদের মাধ্যমে চুরির কাজটা শুধুমাত্র শুরু করাই। সে ইচ্ছে করেই ভুল পরিকল্পনা এঁকে দিয়েছিল, এতে অন্য পুলিশের জন্য ইউকাবদের মিশন কমপ্লিট হয়নি। আর মিশন যেহেতু কমপ্লিট হয়নি, এজন্য ইউকাবরা কোনো টাকা পাবে না। মোট কথা ইউকাবদেরকে ধোঁকা দেওয়া হয়েছে এবং পাশাপাশি ফ্রিতে পারমাদি তার কাঙ্ক্ষিত পেন্টিংটি পেয়ে গেল। পরের সকালে দেখা যায় জাদুঘরে নকল পেন্টিংটি প্রদর্শন করা হচ্ছে। দূর দূরান্ত থেকে নানা মানুষের ভিড়। এই ভিড়ের মধ্যে পিকো এসেছিল, কিন্তু সে এখানে এসে যে পেন্টিং দেখে এতে সে পুরো শক, কারণ এটা তার বানানো নকল পেন্টিং। আসল পেন্টিংটি জাদুঘরে নেই। আসল পেন্টিংটি দিনী নিয়ে এসে পারমাদিকে দিয়েছিল। দিনী বলে যে পারমাদির কাছে এখন ইতিহাসের মহামূল্যবান চিত্রকর্মটি রয়েছে। তার অনুভূতি কি? পারমাদি জানায় যে সে আসলে টাকার জন্য এই পেন্টিং আত্মসাৎ করেননি। এই দেশ এবং দেশের জনগণ তার এবং তার ছেলের পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করেছে, তাই সে প্রতিশোধ হিসেবে এই জাতীয় সম্পত্তি হাতিয়ে নিল। এই কাজে দিনীকে ভালো মূল্য দেয়া হয়, তবে দিনীর চাহনি দেখে বোঝা যাচ্ছিল তার মাথায় অন্য আরেকটি পরিকল্পনা চলছে। অন্যদিকে ইউকাব, পিকো সবাই এক জায়গায় একত্র হয়। পিকো জানায় যে জাদুঘরে যে পেন্টিং রাখা হয়েছে এটা তার পেন্টিং, মানে আসল পেন্টিংটি ইতিমধ্যেই বদলানো হয়েছে। তখন তারা বুঝে যায় তারা ধোঁকার শিকার। পারমাদি তাদেরকে টোপ হিসেবে ব্যবহার করে পেন্টিং আত্মসাৎ করেছে। এখানে গোফার সব থেকে বেশি রেগেছিল, কারণ তার ভাই জেলে। সবার টুকটুককে নিয়েই ভীষণ চিন্তা, সে এখন কি করবে বা তার মাধ্যমে সামনে কি হতে চলেছে। তবে হুট করে ইউকাব বলে ওঠে তার মাথায় একটা বুদ্ধি এসেছে টুকটুককে ছাড়িয়ে আনার জন্য। এদিকে পারমাদিকে দেখা যায় সে জেলখানায় এসেছিল। সে এসে বুদ্ধিমানের সাথে কথা বলছে। জানা যায় যে এই পুরো চুরির ঘটনা, ইউকাবদেরকে ধোঁকা দেয়া, এগুলো সব বুদ্ধিমানের পরিকল্পনা ছিল। পারমাদি তাকে বলেছিল যে কোর্টের বিচারকের সাথে তার সুসম্পর্ক রয়েছে, তার মাধ্যমে সে বুদ্ধিমানকে জেল থেকে ছাড়া পাইয়ে দিবে। এজন্য বুদ্ধিমান তাকে এই পরিকল্পনা করে দেয়। কিন্তু এখন পারমাদি বলে যে বিচারক তার হাতে নেই। সে বুদ্ধিমানকে টাকা দিচ্ছে, একটা উকিল ঠিক করে দিচ্ছে, সে বুদ্ধিমানের হয়ে কেস লড়বে। মানে এখানে বুদ্ধিমানকেও বোকা বানানো হলো। বুদ্ধিমান এতে রেগে যায়, বলে সে চুরির বিষয়টা সবাইকে জানিয়ে দিবে। এখানে আরও একটা টুইস্ট রিভিল করা হয়। পারমাদি যে এই পরিকল্পনায় কাদেরকে টোপ হিসেবে ব্যবহার করেছিল এটা সে বুদ্ধিমানকে আগে জানায়নি। পারমাদি বলে চুরির ব্যাপারে কথা বললে সবার আগে জেলে যাবে পিকো, কারণ সেই এই পরিকল্পনার জাল পেন্টিংয়ের কারিগর। পিকোদের কথা শুনে বুদ্ধিমান হতবাক হয়ে গিয়েছিল। মোট কথা পারমাদি এমনভাবে চাল চেলেছে যে বাবা কাবু, ছেলে কাবু, এবং পারমাদি মূল্যবান পেন্টিংয়ের মালিক, যেটা কেউ কখনো বুঝতেই পারবে না। এদিকে ইউকাব তার পরিকল্পনা বলছিল। সেখানে বলে যে টুকটুককে যখন কয়েদিবাহী বাসে কোর্টে চালান করা হবে তখন তারা বাসের সামনে উপস্থিত হয়ে এই ঘটনা ঘটাবে, তারপর এটা করবে সেটা করবে। এ সময় দেখা যায় টুকটুক চলে এসেছে। তাকে দেখে সবাই থ। আসলে টুকটুক থানায় বলেছিল সে শুধুমাত্র কোম্পানির একজন গাড়ি চালক। চোররা তাদেরকে ধাওয়া করছিল, বিধায় তারা টানেল থেকে দ্রুত বের হয়ে যায়। তার ভাই ভয়ে পালিয়েছে, সে চোরদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। পরে পুলিশরা তার অতীতের রেকর্ড ঘেটে খারাপ কিছু পায়নি, এজন্য তাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, তারা আপাতত সবাই নিরাপদ। এবার পিকো বলে এখন তাদের খেলার সময়। পারমাদি তাদেরকে ধোঁকা দিয়েছে, তো এবার পিকোরা দেখাবে যে তারা কি পর্যায়ে যে পারমাদিকে ধোঁকা দিতে পারবে। এবার পারমাদি থেকে আসল পেন্টিং চুরির পরিকল্পনা করা হয়।
ইউকাপ বলে পারমাদির ছেলের নাম রামা, সে একজন প্লে বয়, তার দুর্বলতা হচ্ছে নারী, আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রামা পর্যন্ত যেতে হবে এবং পরে তার মাধ্যমে পারমাদি পর্যন্ত যাওয়া সম্ভব। তো এই কাজে সারাকে নির্বাচন করা হয়। সারাকে এমনভাবে সাজানো হয়েছিল যাতে রামার মতো কেউ খুব সহজে আকৃষ্ট হতে পারে, এবং সেটাই এখানে হয়। রামা সারার কন্ট্রোলে চলে এসেছিল, আর রামা থেকে তারা জানতে পেরেছিল আগামী সপ্তাহে পারমাদির জন্মদিন এবং প্রতিবারের মতো এবারও বড় আয়োজন করা হবে। আর এ ধরনের কোনো অনুষ্ঠানের ব্যবস্থা কোনো না কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করে দেয়। তো ইউকাপ বলে তারা সবাই মিলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস গঠন করবে। এরপর যদি পারমাদির অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া যায় তাহলে তার বাসা পর্যন্ত যাওয়া সম্ভব। এখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তো চাইলেই গঠন করা যায় না, আর পারমাদির অনুষ্ঠানের দায়িত্ব নিতে হলে এটা বড় কোম্পানি হতে হবে। এই ব্যাপারটা সমাধান করে ফেলা। ফেলার মা একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, তার মাধ্যমে ফেলা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে নেয়, এবং এটার প্রচারণা এমনভাবে করা হয়েছে পারমাদি তাদেরকে অনুষ্ঠানের দায়িত্বই দিয়ে দিয়েছিল। এখন অনুষ্ঠানের দায়িত্ব যেহেতু পাওয়া গেছে, তো ফেলাদেরকে পুরো বাসার তথ্য দেয়া হয়, কোন রুমে কি থাকতে পারে, যেহেতু ডেকোরেশন করতে হবে এগুলো। আর এগুলো দেখে তারা পরবর্তী পরিকল্পনা শুরু করে। ইউকাপ বলে অনুষ্ঠানের দিন সর্বপ্রথম কাজ হচ্ছে বাসার সার্ভারে অ্যাক্সেস নেয়া, এতে আইপি ক্যামগুলো হ্যাক করে সেগুলোতে ফুল ফুটেজ দেখানো যাবে। তখন ইউকাপরা আড়ালে যাই করুক না কেন গার্ডরা দেখতে পারবেন না। এখন কথা হচ্ছে তারা সার্ভার রুম পর্যন্ত কিভাবে যাবে, কারণ এই জায়গায় তো গার্ডরা তাদেরকে যেতেই দিবে না। তো এটা সমাধান করে গোফার তার দক্ষতা দিয়ে একটি বড় সাউন্ডবক্স বানিয়েছিল, ভিতরে এত জায়গা যে মানুষ লুকাতে পারবে। এরপর অনুষ্ঠানের আগের দিনে ফেলা এটাকে সাউন্ডবক্স বলে পারমাদের বাসায় প্রবেশ করায়। ভিতরে ইউকাপ এবং পিকো ছিল, আর গোফাররা তাদেরকে নিয়ে যাচ্ছে। তারা ধীরে ধীরে সার্ভার রুমের কাছাকাছি আসে। ঠিক এ সময় ফেলা এসে গার্ডদের সাথে কিছু কথা বলে। গার্ড তার সাথে কথা বলছিল, আর দ্রুত ইউকাপরা বক্স থেকে বেরিয়ে সার্ভার রুমে প্রবেশ করে। এরপর ইউকাপ সার্ভারের অ্যাক্সেস নিয়ে নেয়। পুরো বাসার সিসি ক্যামেরা এখন তাদের দখলে। এরপর ইউকাপ বলে তাদের পরিকল্পনা মোটামুটি শেষ। অনুষ্ঠানে সবাই ব্যস্ত থাকবে, ক্যামেরার ফুটেজ বদলানো হবে, আর সুযোগ বুঝে পেন্টিং চুরি করে বের হতে হবে। কিন্তু বের হওয়ার সময় একটা পরিবেশ থাকা দরকার, মানে এমন পরিবেশ যাতে কেউ লুকিয়ে কিছু নিয়ে বের হলেও অন্য কেউ তা লক্ষ্য না করে। এই ব্যাপারটাও সমাধান করে গোফার আগে ফেলার জন্য ধোঁয়া উৎপন্নকারী একটি যন্ত্র বানিয়েছিল। তো গোফার এই যন্ত্রটা দিয়ে আরেকটি সাউন্ডবক্স বানিয়ে দেয়। পেন্টিং হাতে পাওয়া হলে সেটা থেকে ধোঁয়া বের করা সম্ভব। এতে তখন ফায়ার অ্যালার্ম বেজে উঠবে, চারদিকে হৈহুল্লোর কাণ্ড তৈরি হবে, আর তখনই লুকিয়ে পেন্টিং বের করা যাবে, কারো লক্ষ্য করার কথা না। এরপর অনুষ্ঠানের দিন চলে এসেছিল। এটা হচ্ছে সারা, সে রামার পার্টনার। এটা হচ্ছে ইউকাপ এবং পিকো, তারা দুইজনও এটার। এই হচ্ছে ফেলা, সে ইভেন্ট ম্যানেজার, সে আড়ালে সবাইকে নির্দেশনা দিচ্ছে। আর বক্সাতে এই হচ্ছে গোফার এবং টুকটুক। পিকোরা দ্রুত সার্ভার রুমের দিকে এগিয়ে যায়। এদিকে ফেলা আবার এসে গার্ডদের অ্যাটেনশন নিচ্ছে। তখন কায়দা করে ইউকাপরা পুরো সিস্টেম হ্যাক করে নেয়, ফুটেজ বদলানো হয়েছে। এদিকে বুদ্ধিমানকে দেখা যায় সে জেলের বাইরে। সে বিশেষ কিছু করে জেল থেকে বেরিয়ে এসেছিল, সেইখানে মেকআপ করছে। অন্যদিকে অনুষ্ঠানের ফুটেজ বদলানো শেষ। এরপর পিকোরা ধীর পায়ে পারমাদির বসার কক্ষে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে তারা পেন্টিংয়ের দেখা পেয়েছিল, তবে এটা অন্য একটি পেন্টিং, সম্ভবত জাল পেন্টিং। যাই হোক, এরপর আরেকটু এগিয়ে দেখা যায় রাদেন সালে রাখা সেই কাঙ্ক্ষিত আসল পেন্টিং। এদিকে গোফাররা বক্স নিয়ে এগোচ্ছে। তারা আসলে এমন জায়গা খুঁজছিল যেখানে ফায়ার সেন্সর থাকবে, কিন্তু এই জায়গাগুলোতে গার্ডরা অবস্থান করছে, তাই তারা ধোঁয়া বের করতে পারছিল না। অন্যদিকে পিকোরা উক্ত পেন্টিংটিকে মরিয়ে নিচ্ছিল, লুকাতে হবে। কিন্তু হঠাৎই কক্ষে পারমাদি এসে যায়। তবে সে ইউকাপদেরকে দেখতে পারেনি, কিন্তু যাওয়ার সময় সে কক্ষের দরজা লাগিয়ে গেছে। ইউকাপরা আটক। গোফাররা জানায় চিন্তার কিছু নেই, তারা জায়গা পেয়ে গেছে, এখনই ধোঁয়া বের করা হবে, আর এরপর তারা এসে ইউকাপদেরকে বের করে নিয়ে যাবে। তাহলে সবাই বিশৃঙ্খলা তৈরির জন্য প্রস্তুত। কিন্তু যখন গোফার রিমোটে চাপ দেয়, বক্সটি কাজ করে না, ধোঁয়া বেরোচ্ছিল না, মানে পুরো পরিকল্পনা বিগড়ে গেছে। ফেলা এসে ব্যাপারটা সারাকে জানায়, বলছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারছে না, বক্স অকেজ। তখন সারা বলে সে কিছু একটা করার চেষ্টা করছে। এরপর সে এসে রামাকে খারাপ ইঙ্গিত দেয়। রামার ঘনিষ্ঠ হয় এবং রামার মাধ্যমে সে নিজেকে ব্যাড টাচ করাচ্ছিল। কিন্তু হঠাৎ সে বলে ওঠে রামা চরিত্রহীন। এতে অনুষ্ঠানে শোরগোল পড়ে গেল। এখানে রামার লোকদের সাথে সারার ফাইট হয়। বলা বাহুল্য, সারা মার্শাল আর্ট অ্যাথলিট, সে ভালো করেই জানে এদেরকে কিভাবে পেটাতে হবে। তো এদিকে ফাইট চলছে, মানে পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এখানে জনগণ দরজার পাশে দাঁড়িয়েছিল, তাই পরিবেশ আরও উত্তাল করা দরকার। তখন গোফার রেগে গিয়ে তার বক্সে লাথি চালায়।
এবার ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, সবাই দৌড়ে পালাতে থাকে। মানে একদমই অস্বাভাবিক অবস্থা। পিকোদের রুম থেকে বের করানো হয়, এরপর তারা পেন্টিং নিয়ে পালাচ্ছে। বাইরে আগে থেকেই ফেলা একটি গাড়ি এনে রেখেছিল, পিকোরা দ্রুত এসে গাড়িতে উঠে। পিকোদের একটি আলাদা গাড়ি দেওয়া হয়েছে, আর ফেলারা অন্য আরেকটি গাড়ি নিয়ে যাবে। এতে পারমাদি বুঝতে পারবে না পেন্টিংটি আছে কোন গাড়িতে। পারমাদি ইতিমধ্যেই সব টের পেয়েছিল, সে তার লোকজনদেরকে পাঠিয়ে দেয়। পিকোরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। ইকপ ফেলাকে জানায় তারা অমুক একটি জায়গায় দেখা করবে। ইকপরা তাহলে তাদের কাজ সম্পন্ন করতে পারল। তারা ব্যাপক উল্লাস করছে। কিন্তু হঠাৎ একটি গাড়ি এসে ইকপদেরকে ধাক্কা দেয়। গাড়ি থেকে দুইজন মুখোশধারী লোক বের হয় এবং তারা পিকোদেরকে পেটাচ্ছে। তারা উক্ত পেন্টিংটি নিতে এসেছিল। এখানে পিকো, ইকপ এবং ওই লোকগুলোর মধ্যে বেসামাল ফাইট চলে। মুভির এই পর্যায়ে যে ফাইট সিনগুলো দেখানো হয়েছে এগুলো অত্যন্ত ক্লাস লেভেলের। মার্শাল আর্ট ব্যবহার করে এগুলো শ্যুট করা হয়েছে। তো এখানে ব্যাপক ফাইট চলে এবং একসময় একজনের মুখোশ খুললে দেখা যায় এটা বুদ্ধিমান, পিকোর বাবা। পিকো এটা দেখে হতভম্ব হয়ে যায়। জেলে পারমাদি বুদ্ধিমানকে বেশ কিছু টাকা দিয়েছিল, কিন্তু তাকে জেল থেকে ছাড়ায়নি। তো এরই বদলা নিতে বুদ্ধিমান পারমাদির টাকাই জেলে খাটায়। এরপর সে কিছুদিনের জন্য বেরিয়ে আসে। সে মূলত এই পেন্টিংটি হাতানোর জন্যই এসেছিল। এটা হাতিয়ে নিয়ে সে এই পরিমাণ টাকা অর্জন করবে যে তা দিয়ে যেন সে জেল থেকে ছাড়া পেতে পারে এবং বাকি জীবন যেন তার আয়েসে কাটে। বুদ্ধিমান কিন্তু সবই জানত। সে অনুষ্ঠানে এসেছিল, সে পিকোদের দেখতেও পেয়েছে, কিন্তু তারপরও সে পিকোদের ধোঁকা দেয়। মানে বাবাই পেন্টিং তার ছেলের থেকেই হাতিয়ে নেবে। এখানে বুদ্ধিমান জানত না যে পিকো এখন পর্যন্ত যা যা করেছে তা সব তার জন্যই করেছে। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বুদ্ধিমান তার নিজের স্বার্থের জন্য তার ছেলেকে ধোঁকা দিতেও দ্বিধাবোধ করল না। পিকো পেন্টিংটি নিতে দিচ্ছে না, কিন্তু তার বাবা নিবেই। এতে তিনি পিকোকে মারধর করেন। এখানে পিকো প্রচুর কাঁদছিল, তবে যেহেতু তিনি বাবা এজন্য পিকো তার গায়ে হাত তুলতে পারছেন না। পিকো সেখানে স্তম্ভিত হয়ে বসে থাকে। বুদ্ধিমান পরে উক্ত পেন্টিংটি নিয়ে চলে যায়। এর কিছু পর ফ্লারা এখানে চলে এসেছিল। যা হওয়ার তা হয়ে গেছে, ইকপদেরকে গাড়িতে তুলে নেওয়া হয়। পিকো অনেক বেশি কষ্ট পেয়েছিল। অন্যদিকে বুদ্ধিমানেরও খারাপ লাগছে, স্বার্থের জন্য সে তার ছেলেকে কষ্ট দিল। এরপর বুদ্ধিমান উক্ত পেন্টিংটি খুলে দেখছে। এদিকে পিকো ইকপকে ইশারা দেয়। দেখা যায় যে ইকপদের কাছে একটি পেন্টিং রয়েছে এবং এই পেন্টিংটি হচ্ছে রাদেন সালের সেই কাঙ্ক্ষিত পেন্টিং। অন্যদিকে বুদ্ধিমানও দেখতে পায় তার হাতিয়ে নেওয়া পেন্টিং কাঙ্ক্ষিত পেন্টিং নয়, এটা অন্য পেন্টিং। মনে আছে কি পিকোরা পারমাদির রুমে অন্য একটি পেন্টিং দেখতে পেরেছিল? তখন পিকোরা এই পেন্টিংটিও নিয়ে নেয়। তারা সতর্কতার জন্য একটি দ্বিতীয় পরিকল্পনা করে রেখেছিল। পিকোরা যে গাড়িতে বেরিয়েছে সেখানে ছিল এই পেন্টিংটি। তাই যদি কখনো পারমাদির লোকরা তাদের ধরেও ফেলত তাহলেও সে আসল পেন্টিংটি পেত না। আর এটা জাল পেন্টিং হওয়ায় পারমাদি তাদের বিরুদ্ধে কোনো কেসও করতে পারবেন না। মোট কথা পিকোরা তখন ধরা পড়েও বেঁচে যাবে। পাশাপাশি রাদেন সালের আসল পেন্টিংটি ছিল ফিলাদের কাছে। হট্টগোলের পর সবাই যখন বাসা থেকে বেরিয়ে যায়, এমনকি পারমাদিও যখন বেরিয়ে যায়, তখন ফিলারা আড়ালে গিয়ে আসল পেন্টিংটি সংগ্রহ করে এরপর তারা এটা নিয়ে পালিয়েছিল। কেউ কিছু বুঝতে পারেনি। বুদ্ধিমান তার ছেলের এই চতুরতা দেখে অবাক হয়েছে। তার ছেলে কিন্তু তাকে ধোঁকা দেয়নি, কিন্তু সে পরিকল্পনা এমনভাবে সাজিয়েছিল যে এতে বুদ্ধিমান এসে সেও বোকা বনে গেছে। তবে যাই হোক, ছেলের এই বুদ্ধিমত্তায় বুদ্ধিমান কিছুটা খুশিও হয়েছিল। কিন্তু পারমাদি তার সর্বোচ্চ পেন্টিং হারিয়ে একদম দিশেহারা অবস্থা। সেই পেন্টিং পেতে কতই না ফন্দি ফিকির করেছিল, আর এখন তার লজ্জা হচ্ছে। এদিকে পিকোর অবাক দৃষ্টিতে এই পেন্টিংটি দেখছে। এ সময় তাদেরকে দিনই কল দেয়। সে বলে সে অনুষ্ঠানে পিকোদেরকে দেখতে পেরেছিল। দিনই খুশি। দিনই চাচ্ছিলই যাতে পিকোরাই পেন্টিংটি পারমাদি থেকে হাতিয়ে নেয়। এবার দিনই তাদেরকে একটি অফার দিচ্ছে। দিনই বলে সে $10 মিলিয়ন অর্থাৎ প্রায় 108 কোটি টাকায় সে পেন্টিংটি পিকোদের থেকে কিনে নিতে চায়। এই অফার শুনে পিকোরা খুশিতে ফেটে পড়েছিল, কারণ এখানে এত পরিমাণ টাকা অফার করা হয়েছে যে এতে তাদের তকদিরই বদলে যাবে। সবাই রাজি, তারা এখন তাদের স্বপ্ন পূরণের প্রস্তুতি নিচ্ছে। আর এভাবেই এই মুভির গল্প শেষ হয়। আশা করি এই মুভির গল্প আপনাদের ভালো লেগেছে। ওইদিকে পিকোরা খুশি আর এইদিকে আপনারা। ভালো থাকবেন সবাই।